রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম। পর্ব সংখ্যা ৩। স্নিগ্ধ সকাল, মৃদু হাওয়া বইছে। বাগানের দোলনায় বসে আছে নিকি। নিকি, মায়ের কণ্ঠ শুনে ফিরে তাকালো নিকি। কিছু বলবে মা? আফসানা পাটোয়ারি গুরুগম্ভীর স্বরে বললেন, তোমার বাবা ডাকছেন। আফসানা পাটোয়ারি কেমন থমথমে দেখাচ্ছে। এ প্রশ্ন করল, মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আফসানা পাটোয়ারি চাপা নিঃশ্বাস ফেলে বললেন, কিছু না, তুমি যাও। নিকি ধীর পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসে আছেন শহীদ। তার হাতে চায়ের কাপ। চায়ের কাপে চুমুক দিতেই লক্ষ্য করলেন নিকি ভেতরে বসছে। বাবা আমাকে ডেকেছিলে? টি টেবিলের উপর কাপ রেখে নিকিকে উদ্দেশ্য করে বললেন শহীদ। ঐশ্বর্য কবে আসছে নিকি? তোমার আসার আগে বাড়িটাকে একটু ঠিকঠাক করতে নিতাম। নিকি আর চোখে তাকালো আফসানা পাটোয়ারির দিকে। ঐশ্বর্য আসবে বলে আফসানা পাটোয়ারি আমার মুখ করে রেখেছেন। এবার বুঝতে পেরেছে নিকি, আফসানা পাটোয়ারির সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক তেমন ভালো নয়। না ঐশ্বর্য আফসানাকে মা বলে মেনে নিয়েছে, আর না আফসানা পাটোয়ারি তাকে ছেলে বলে মেনে নিয়েছে। হতাশ হলো নিকি। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা ছেলের মধ্যে এমন সম্পর্ক তা জানা নেই। তবে ভাই বোনের মধ্যে সম্পর্কটা বেশ গভীর। এই যে নিকি ঐশ্বর্যকে বড় ভাই বলে মেনে নিয়েছে, ঠিক তেমনি ঐশ্বর্য রুদ্র আর নিকিকে নিজের ভাই বোন বলে মেনে নিয়েছে। শহীদ ফের বললেন, ছেলেটা কতগুলো বছর পর আসছে, ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সবকিছু খেয়াল রাখতে হবে। নিকি অধর বাঁকিয়ে হাসল। সত্যি তো, তার ভাই বিদেশে বড় হয়েছে। তার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। নিকি এক কথায় দেশে আসছে রাজি হয়েছে। এখন ভাইয়ের দেখাশোনা ভালো করে না করলে কি চলে? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি আর রুদ্র ভাইয়া মিলে সবটা দেখে নেব। তৎক্ষণাৎ দ্রুত পায়ে প্রস্থান করলো আফসানা পাটোয়ারি। শহীদ বেশ বুঝতে পারলেন আফসানা রেগে চলে গেলেন। নিকি শহীদের মৌলির মুখশ্রী পরখ করে নিল। বারবার পাশে গিয়ে বসল। কষ্ট পেও না বাবা, সব ঠিক হয়ে যাবে। মলিন হাসলেন শহীদ। মেয়ের মাথায় আদরে হাত বোলালেন। জমজমাট বিয়ে বাড়ি। পাটোয়ারি বাড়ির উৎসব করেছে রীতিমতো। বড় মেয়ের বিয়ে। সেই সুবাদে নিজ দায়িত্বে সবকিছু করছে আফজাল পাটোয়ারি। সোমবার দুপুরে মিহি, রুদ্র, নিকি, উৎসা সবাই মিলে শপিং মলে বের হবে। সিলেটের সবচেয়ে বড় ব্লু ওয়ার্ল্ড মার্কেট ঘিরে ঢুকলো সবাই। আজই একেবারে বিয়ের শপিং করে নেবে। আজকের দিনটাই তো বাকি আছে। কাল হিমি অবধ পড়ানো হবে। হ্যালো! অপরিচিত কণ্ঠ শুনে চমকে উঠল উষা। পেছনে ফিরে রিফাতকে দেখে কিছু আশ্চর্য হলো বটে। আপনি? আমাকে চিনতে পারছো না? আমি রিফাত। ওই যে সেদিন। আমি চিনতে পেরেছি, কিন্তু আপনি এখানে? রিফাত মুচকি হাসল। ওই তো এমনই ফ্রেন্ডের শপিং করতে এসেছি। তুমি এখানে একা? উষা আশেপাশে তাকিয়ে বাকিদের খোঁজার চেষ্টা করে বলল, না না, আমি একা নই, আপু ভাইয়া এসেছে। ও। রিফাত আর উষার কথোপকথনের মধ্যে এসে হাজির হলো বাকিরা। নিকি আর চোখে তাকালো রিফাতের দিকে। কি রে উষা, তিনি কে? উষা মৃদু হাসল। আপু, ইনি হলেন রিফাত, বলতে পারো আমার শুভাকাঙ্ক্ষী। মিহি কিছুটা অবাক হলো। শুভাকাঙ্ক্ষী? হ্যাঁ। রিফাত মুচকি হেসে বলল, আসলে আমি আপনাদের বোন, মানে উষার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। রুদ্র উষার দিকে তাকাতেই সে গুটিয়ে সেদিন কথা বলল, কিভাবে অভদ্রবয়স্ক লোকটি উষার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল। মিহি আঁতকে উঠে, এত কিছু হয়ে গেছে? নিকি শুকনো ঢোক গিলল আর চোখে পলক করল উষাকে। এত কিছু হয়েছে, তুই আমাকে বললি না? উষা উষা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আসলে তোমার চিন্তা করবে তাই আমি আর বলিনি, সরি। মিহি দুপা এগিয়ে গিয়ে বলল, ধন্যবাদ রিফাত, আপনি আমার বোনকে সেদিনে সাহায্য করেছেন। কি যে হতো না করলে, ভাবতেই বুক কাঁপে আমার। রিফাত সৌজন্যমূলক হাসল। আরে কি যে বলেন, এজন্য বিপদে পড়লে তাকে সাহায্য করব না? রুদ্র রিফাতের সঙ্গে হ্যান্ডশেক করল, টুকটাক কথা বলল। বাই দ্য ওয়ে, আপনারা কি খুব ব্যস্ত? না মানে, এক কাপ কফি তো সবার সঙ্গে খাওয়াই যায়। ওরা সবাই শব্দ করে হেসে উঠল। রুদ্র বলল, হ্যাঁ অবশ্যই, এমনিতেই আমাদের ফিরতে অনেক দেরি হয়ে আছে। চলো কফি খাওয়া যাক। রিফাত দ্রুত উঠে উঠল। কোনো অনুষ্ঠান আছে নাকি? না মানে, উষা বলে সবাই শপিং এ এসেছে। রুদ্র মেয়েকে হালকাভাবে জড়িয়ে ধরল। হ্যাঁ, ওই আসলে আমার বোনটার বিয়ে হবে কিছুদিন পর, তাই। ওয়াও! অনেক শুভকামনা। মিহি ছোট্ট করে জবাব দিল, ধন্যবাদ। নিকি আলতো হেসে বলল, আপনি কিন্তু অবশ্যই আসবেন রিফাত। রুদ্র নিকির সাথে কণ্ঠ মিলিয়ে বলল, হ্যাঁ রিফাত, অবশ্যই এসো। আমরা কিন্তু
খুশি হব। রিফাত কিছুটা দুষ্টুমি করে হেসে বলল, এমনিতে আমি কিন্তু সত্যি সত্যি চলে আসবো। যত যাই বিয়ে বাড়ির কথা। উষা শব্দ করে হেসে উঠল। রিফাত সেই হাসির দিকে তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। চমৎকার লাগছে তার কাছে। নিকি খোশ মেজাজে বলল, হ্যাঁ অবশ্যই, আপনি আসবেন, সবাই খুব খুশি হবে। সিটে হেলান দিয়ে বসে আছে ঐশ্বর্য। কিছুক্ষণ আগে ওদের ফ্লাইট লেফট অফ করেছে। সিটে হেলান দিয়ে বসে আছে ঐশ্বর্য। কিছুক্ষণ আগেই ওদের ফ্লাইট টেক অফ করেছে বাংলাদেশের উদ্দেশ্যে। রিক, এটা দেখ। কেয়া মোবাইলে একটি প্রাকৃতিক সুন্দর ছবি দেখাতে দেখাতে ঐশ্বর্যের পাশের সিটে গিয়ে বসল। জিশানও কিঞ্চিত উৎসাহ নিয়ে এগিয়ে এসে বলল, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। এইমাত্র রিসার্চ করে জানতে পারলাম, বলল কেয়া। ঐশ্বর শব্দ করে হেসে উঠল। এই জায়গাগুলো আসলে সুন্দর, তবে কেয়া কখনো যায়নি বলে এত আগ্রহ প্রকাশ করছে। ব্রো, তুই কিন্তু আমাদের নিয়ে যাবি, জিশান মাঝখান থেকে বলে উঠল। আহা কেয়া, আমি তোকে নিয়ে যাব। ইয়ার, আমিও বাংলাদেশের একজন মানুষ, আমাকে জিজ্ঞেস কর কোথায় কি আছে। কেয়া ভেংচি কেটে করে যেতে চাইলো। সে ধুম করে কিল বসিয়ে দিল কেয়ার পিঠে। ঐশ্বর্য সেটা হেলান দিয়ে আতশোয়া বসে আছে। ক্লান্ত দেখাচ্ছে তাকে। আপাতত গন্তব্য বাংলাদেশ। তার ফ্যামিলি। অবশ্য ফ্যামিলি বলতে শুধু ভাই বোন আর। ঐশ্বর্য তার পরিবারের কথা ভেবে কুট হাসলো। জিশান আর কেয়া একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে সময় পার করছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে সিটেই হেলান দিয়ে শুয়ে পড়লো ওরা। জিশান এয়ার হোস্টেসের থেকে কফি নিয়ে কানে হেডফোন লাগিয়ে সময়টা বেশ আনন্দের সাথে কাটাচ্ছে। অতিথিদের আগমন শুরু হয়েছে। পুরো বাড়ি ভর্তি মেহমান। বড় মেয়েদের বিয়ে নিয়ে খুব উৎসাহ সাবিনা পাটোয়ারি আর আফজাল পাটোয়ারির। সকাল থেকে রুদ্র এবং আফরোজা পাটোয়ারি মিলে খাবার থেকে দ্রুত করে অতিথিদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে দেখছে। মিহিকে তৈরি করতে ব্যস্ত নিকি। সে আলমারি খুলে লেহেঙ্গা খুঁজছে। উষা, মিহির লেহেঙ্গার প্যাকেটটা কি আনা হয়নি? উষা কিঞ্চিৎ চমকে উঠল। এই তো, সেদিন লেহেঙ্গার কিছুটা প্রবলেম হয়েছিল, সেজন্য মার্কেটে রেখে এসেছিল ওরা। দোকানে সেলাই যিনি করেন তিনিই বলেছেন ঠিক করে দেবেন। এত কিছু ঝামেলায় ভুলেই গেছে উষা। এই যা আপু, আমি তো ওটা আনতেই ভুলে গেছি। নিকি ভ্রু যুগল মৃদু কুঁচকে বলল, এখন কি হবে তাহলে? উষা চিন্তিত মুখে বলল। নিকি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তুই থাক, আমি নিয়ে আসছি। উষা অস্থির কণ্ঠে বলল, না আপু, তুমি মিহি আপুর কাছে থাকো, আমি গিয়ে নিয়ে আসছি, পারবি? হ্যাঁ। উষা বোরকা পরে সাথে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। ঘন্টাখানেকের মধ্যে পাত্রপক্ষ চলে আসবে। উষাকে তার আগেই লেহেঙ্গা নিয়ে আসতে হবে। নির্জন রাস্তায় গাড়ি চলতে আপন গতিতে। ঐশ্বর্য বেশ চিন্তায় আছে। এতগুলো বছর অনেক কিছু বদলে গেছে। এখন ঠিক কোথায় ওদের বাড়ি সঠিকভাবে আন্দাজ করতে পারছে না। ঠিক 9:30 বাজে। তুই তো বললি 9টার মধ্যে পৌঁছে যাব। কেয়ার কথায় কপালে ভাঁজ পড়ল ঐশ্বর্যের। সত্যিই সে ঠিক বুঝতে পারছে না কোন দিকে যাবে। জিশান কিছুটা ভেবে বলল, আই থিংক আমাদের ডান দিকে যাওয়া উচিত। ঐশ্বর্য দ্রুত গতিতে ড্রাইভ করছে। আচমকা মনে হলো কেউ গাড়ির সামনে চলে এসেছে। ও শিট! দ্রুত পায়ে গাড়িতে থাকা নেমে গেল ঐশ্বর্য। ওর পিছু পিছু কেয়া জেসারও নেমে গেল। একটা মেয়ে মাটিতে বসে আছে। উঠতে চেয়েও পারল না। হেই, ঠিক আছেন আপনি? চিরচেনা কণ্ঠস্বর শুনে মুখ তুলে তাকালো উষা। হৃস্পন্দন মুহূর্তের মধ্যে গতিতে বদলে গেল। টিপ টিপ শব্দ করছে। সামনে দাঁড়ানো পুরুষকে দেখে। হ্যাঁ, উষা চেনে এই পুরুষকে। তার কল্পপুরুষ। ঐশ্বর্য উষাকে দেখে থমকে গেল কিছুক্ষণের জন্য। জিশান দ্রুত ব্যাগটা তুলে নিতে গেল। কেয়া ব্যস্ত কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো তো? উষা উপর থেকে মাথা নাড়ল। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে আওড়ালো, রাস্তা দেখে শুনে হাঁটতে পারো না? এখন কিছু একটা হয়ে গেলে কি হতো? মাথা ঠিক করতে অধিক বোধ করলো সে। তার ঠিক আন্দাজ করতে পারল না উষা। আচ্ছা, ঐশ্বর্য কি তাকে চিনতে পেরেছে? আসলে আমি আসলে তুমি ইচ্ছে করে এসেছো সেটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে তুমি কে, হ্যাঁ? কোথাও তো জায়গা পাওনি সুইসাইড করার? উষা ঐশ্বর্যের কথায় কিঞ্চিৎ চমকে উঠল। লোকটা তাকে চিনতে পারেনি? হ্যাঁ, চিনবেই বা কি করে? উষার সঙ্গে কি এই লোকের কোনো সম্পর্ক রয়েছে? না না, সুইসাইড করবে কেন? আমার পেছনে কুকুর ছিল। ঐশ্বর্যের ঐশ্বর্য তাকালো। উষার কথায় কপাল খানিকটা কুঁচকে গেল। হট হ্যাঁ, কিছুক্ষণ আগেই মার্কেট থেকে বেরিয়েছে উষা। কিন্তু কিছুটা দূরে আসতে অনেকগুলো কুকুর ওর পিছনে আসে। এমনিতেই এসবের ফোবিয়ায় তার ছোট ছোট একটা ফোবিয়া আছে। এসব ভয় কাজ করে। কেয়া ফিক করে হেসে উঠল। সো কিউট। আচ্ছা তোমার নাম কি গো কিউটি? উষা মুচকি হেসে বলল, উষা পাটোয়ারি। জিশান গভীর চোখে তাকালো উষার দিকে। তার পরিণত
তার পরিচিত বলে মনে হলো এই মেয়েকে। বারবার মনে হচ্ছে কোথাও একটা দেখেছে। জিশান ঐশ্বর্যের দিকে ইশারা করলো। ওকে জিজ্ঞেস করো না, যদি সঠিক ঠিকানা বলতে পারে। ঐশ্বর বিরক্ত বোধ করলো। তবে এই মুহূর্তে তাদের বাড়ি পৌঁছানো খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখে মনে হচ্ছে খুব তাড়া আছো। ঐশ্বর অতঃপ্রত হয়ে বলে, জি একটু জরুরি দরকার আছে। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে হেল্প করে দিচ্ছি, তবে তোমাকে আমাদের একটা হেল্প করতে হবে। উষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঐশ্বর্য ওদের বাড়ির ঠিকানা দিতেই কপাল ভাঁজ করে বলল উষা। নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে গল্পপুরুষ, সেখানে উষাকে কি করে মনে রাখবে। ঠিক আছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। জিশানের চোখ দুটো চকচক করে উঠল। কেয়া খানিকটা স্বস্তি পেল। ঐশ্বর্যের গাড়িতে গিয়ে বসলো। ওর পাশেই বসলো জিশান। পেছনে কেয়া আর উষা দুজনে পেছনের সিটে বসেছে। উষা গুটি সুটি হয়ে বসে আছে। কেমন অদ্ভুত লাগছে। সারি সারি গাছপালাগুলো ফেলে আপন গতিতে চলে যাচ্ছে গাড়িটি। ঐশ্বর্য আশেপাশে বারবার চোখ বুলিয়ে নিচ্ছে। সেই পূর্ব পরিচিত জায়গা, যেগুলোনে তার ছোটবেলা টিনের চালের দোকান দিয়ে কেটেছে। আজ সেখানে বড় বড় বিল্ডিং, মার্কেট তৈরি হয়েছে। কিছুটা দূরে যেতেই বাটখোলা এলাকায় প্রবেশ করলো ওদের গাড়ি। পুরাতন ব্রিজের পাশ দিয়ে কিছুটা এগিয়ে যেতেই পুরো একটি স্থায়ী কবরস্থান। কবরস্থানের পাশ দিয়ে ভেতরের দিকে রাস্তা চলে গেছে। উষা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, একেবারে সোজা চলুন। ঐশ্বর্য তাই করলো। ভেতরের দিকে গাড়ি নিয়ে যায়। কিছুটা ভেতরে প্রবেশ করতে উষা ফের আগের ন্যায় ব্যস্ত কণ্ঠে বলে, থামুন থামুন, এসে গেছি। ঐশ্বর্য ব্রেক কষলো। সামনে বড় একটি বাড়ি। নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা আছে পাটুরি মঞ্জিল। পাটুরি মঞ্জিল? ঐশ্বর্যের প্রশ্নে উষা ফিসফিস করে বলল, হ্যাঁ, ওরা এখানেই আছে। ঐশ্বর্য কপাল ভাঁজ করে তাকালো। উষার কিছু জিজ্ঞেস করার পূর্বেই উষা গাড়ি থেকে নেমে গেল। নিচের আশেপাশে দৃষ্টি তাকিয়ে শুধালো, কিন্তু ওটা তো শহীদ মঞ্জিল হওয়ার কথা। উষা মুচকি হেসে বলল, আপনারা ভেতরে আসুন, তারপর দেখতে পারবেন। ঐশ্বর্য কিছু বলতে গিয়েও থেমে গেল। কেয়া হাত টেনে ধরল ঐশ্বর্য। উষার দৃষ্টি এড়োলো না। চাপা দীর্ঘশ্বাস ফেলল সে। তার কপালগুলো বদলে গিয়েছে। বাড়ি আজ সুন্দর করে সাজানো হয়েছে। বাইরের দিকে সদর দরজার সামনে বড় করে ফুল দিয়ে আলপনা এঁকেছে ডেকোরেশনের লোকজন। উষা দালানের কাছাকাছি গিয়ে জুতো খুলে প্রবেশ করতে গেলে ঐশ্বর্য বিরক্ত রেশ টেনে বলল, জিশান, আমাদের উচিত হয়নি ওকে বিশ্বাস করে এখানে আসা, বিরক্তিকর। জিশান ঐশ্বর্যকে শান্ত করতে বলল, প্লিজ ইয়ার, ও যখন বলেছে তখন দেখি না কি হয়। আপনারা আসুন। উষা হাঁক ছেড়েও রাখলো। ঐশ্বর্য, জিশান, কেয়া তিনজনে গিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো। উষা কলিং বেল বাজতেই নিকি এসে দরজা খুলে দিল। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে উষা। লেহেঙ্গা নিয়ে এসেছিস? তাড়াতাড়ি ভেতরে আয়, কখন থেকে অপেক্ষা করছি। নিকি উষার হাত টেনে ভেতরে নিয়ে গেলে থমকে যায় উষা। আপু, আমি একা আসিনি, আরো কেউ এসেছে। নিকি কিঞ্চিত ভাবে উষার দিয়ে শুধালো, কে? পেছনের দিকে উঁকি দিতেই স্নিগ্ধ মুখে এক নজরে এলো নিকি, তার বড় ভাই। ঐশ্বর্যকে দেখে ক্ষণক্ষণের জন্য থমকে গেল নিকি। সত্যি ঐশ্বর্য চলে এসেছে? এ যে অবিশ্বাস্য। ভাইয়া, ঐশ্বর্য অদর প্রসারিত করে হেসে উঠল। নিকি জাপটে ধরলো তাকে। ভাই, তুমি চলে এসেছো? আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। শুধু রিক নয়, আমরাও এসেছি। আরো একটি কণ্ঠস্বর। নিকি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। জিশান আর তার পাশে একটি সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে আছে। জিশানকে চিনতে একটু ভুল হলো না নিকির। জিশান, ইয়েস, চলে এলাম। জিশান দুষ্টু হাসলো। এদিকে সাবিনা পাটোয়ারি বেরিয়ে এলেন। ঐশ্বর্যকে দেখে চমকে উঠলেন। তার ভাইয়ের ছেলে ঐশ্বর্য। সাবিনা পাটোয়ারি চিনতে খানিকটা বেগ পোহাতে হলো ঐশ্বর্যকে। তবে নিকি ফুপি বলতেই চিনে ফেলেছে ঐশ্বর্য। ফুপি, কেমন আছো? সাবিনা পাটোয়ারি এগিয়ে এসে ঐশ্বর্যের পুরো মুখে হাত বুলিয়ে দিলেন। কত বড় হয়ে গেছো, ফুপিকে চিনতে কতটা সময় লাগলো। ঐশ্বর্য মৃদু হাসলো। রুদ্র এসে জড়িয়ে ধরলো। ভাই, ফাইনালি। জিশানকেও জড়িয়ে ধরলো রুদ্র। তবে পেছনের মেয়েটিকে দেখে কিঞ্চিত চমকে উঠলো। কেয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। সে তো কাউকেই চেনে না। ড্রয়িং রুমে সবাই বসে আছে। সাবিনা ওই বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই মিহি আঁকত পড়ানো হবে। সাবিনা পাটোয়ারি এক প্রকার বেঁধে রেখেছেন ঐশ্বর্যকে। কেয়া ফিসফিস করে বলল, রিক, এটা তোর ফ্যামিলি? ইয়ার, কত সুন্দর। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। জিশান সে কখন থেকে একজনকে দেখে যাচ্ছে। চিৎকার করে তার বলতে ইচ্ছে করছে, ওহে প্রিয়, চোখে চোখ রাখো, ভালোবেসে একবার আমাকে দেখো, তোমাকে দেখে চোখের তৃষ্ণা মেটায়। জিশানের চোখে হাসে। নিকি উষার দিকে এগিয়ে গেল। বেচারি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, তৈরি হচ্ছিস না কেন? অনুষ্ঠান তো শুরু হয়ে গেল। উষা সামনের দিকে তাকানে পড়ে আছে। ঐশ্বর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উষার মনে হচ্ছে ঐশ্বর্য চোখে চোখে রাগ প্রকাশ করছে। উষা নিকির কথা শুনে
উপরের দিকে যেতে লাগলো। তৎক্ষণাৎ জিসান ব্যক্ত কণ্ঠে শুধালো, ওই যে কি যেন নাম? ধ্যাত, মিস বাংলাদেশি। তুমি কে? উষা ফিক করে হেসে উঠল। নিকি আশ্চর্য হলো। আরে ওকে চেনো না? ও তো সাবিনা ফুপুর ছোট মেয়ে উষা। ঐশ্বর্য চোখে চাহনি গভীর হলো। জিসান চমকে উঠল। উষা? উষা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে দৌড়তে লাগলো। কেয়া ফিসফিস করে ব্রো আওড়ালো। ব্রো, ও তোর বোন?